কাছে আয়, আমি তোর জন্যই অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা শুনছেন ভয়.net এবং আমি রেইন আছি আপনাদের সাথে। আমাদের 109তম এপিসোডে আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং শুরুতেই বলতে চাই, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটাকে হিট করবেন, বিকজ আপনি বেল আইকন যদি হিট না করেন আমাদের চ্যানেলের কোনো আপডেট আপনি পাবেন না। So please hit the bell icon and subscribe the channel. এবং আপনি যদি চান আমাদেরকে ঘটনা পাঠাবেন, তাহলে আমাদেরকে ঘটনা পাঠানোর ঠিকানা voy.net@gmail.com। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/bhoydotnet। আমরা কথা না বাড়িয়ে চলে যাব আমাদের 109তম এপিসোডের ঘটনায়। চলুন ঘটনাটা শুনে আসা যাক। আসসালামু আলাইকুম রেইন ভাই এবং ভয়.net-এর সকল শ্রোতৃবৃন্দ, আমি সাজিদ ইব্রাহিম বলছি আপনাদের সিলেটের আম্বরখানা থেকে। আজ আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার খুব কাছের বিশ্ববিদ্যালয় বন্ধু ফাতিমার। কিছুদিন আগে সে আমাকে প্রায় মধ্যরাতে ফোন করে। ওর গলা শুনেই বুঝতে পেরেছিলাম ও ঠিক নেই। প্রায় 3 না 4 ঘন্টা ধরে ও আমাকে ওর জীবনে ঘটে যাওয়া এক বিভীষিকাময় ঘটনা বলে, যা তার পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছিল। ঘটনাটি আমি ফাতিমার ভাষাতেই বলছি এবং আমার অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি। বলছে ফাতিমা। আমার নাম ফাতিমা। ঘটনাটা যখন ঘটল, যখন আমার ফাইনাল ইয়ারের রেজাল্ট দেওয়ার সময় ঘনিয়ে এসেছিল। রেইন ভাই, বুঝতে পারছেন ওই চাপটা কেমন? সারা দিন রাত একটা ভয়াবহ মানসিক চাপের মধ্যে থাকতাম। ঠিক মতো ঘুম হতো না, খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছিলাম। আমরা থাকতাম ঢাকার মিরপুরের পুরোনো অ্যাপার্টমেন্টের 3 তলায়। রাতে যখন ঘুম আসতো না, আমি প্রায়ই বারান্দায় গিয়ে ডাকতাম, গ্রিল ধরে রাস্তার দিকে তাকিয়ে থাকতাম আর আল্লাহর সাথে মনে মনে কথা বলতাম, যেন আমার দুশ্চিন্তা দূর হয়ে যায়। এভাবেই এক রাতে বারান্দায় দাঁড়িয়ে আছি, দেখি কোত্থেকে একটা কালো বিড়াল এসে আমার পায়ের কাছে ঘুরঘুর করছে। খুব মায়া লাগলো। রোগা ছাই রঙের একটা বিড়াল। আমি ভেতর থেকে একটু দুধ এনে দিলাম, ওটা খেয়ে চলে গেল। পরের রাতে ঠিক একই সময় বিড়ালটা আবার আসলো। এভাবে এটা একটা রুটিনে পরিণত হলো। আমি ওকে নিয়মিতই খাবার দিতাম, কখনো দুধ, কখনো মাছের কাঁটা বা মাংসের টুকরো। ওটা বারান্দার এক কোণেই বসে থাকতো, আমার দিকে তাকিয়ে থাকতো। আমি ওর সাথে আমার পরীক্ষার টেনশনের গল্প করতাম। একটা নির্দিষ্ট অভ্যেস যা আমাকে ওই ভয়াবহ মানসিক চাপ থেকে কিছুটা হলেও স্বস্তি দিত। দিন 15 পার হয়েছে। আমি খেয়াল করলাম বিড়ালটার আচরণ কেমন যেন অদ্ভুত হয়ে যাচ্ছে। ও আর মিয়াও বলে ডাকতো না, শুধু আসতো আর আমার দেওয়া খাবারটা ছুঁয়ে না দেখে ঘন্টার পর ঘন্টা এক দৃষ্টিতে আমার দিকেই যেন তাকিয়ে থাকতো। ওর চোখ দুটো অন্ধকারে কেমন যেন অস্বাভাবিকভাবে জ্বলত। মাঝে মাঝে এমন সব শব্দ করত যা ঠিক বেড়ালের মতো না, হিস হিস সাপের মতো না, একটা অদ্ভুত ঘর ঘর শব্দ। আমার কিছুটা অস্বস্তি লাগতো, কিন্তু আমি টেনশনের চোটে এসব জাস্ট আমার ভাবনা ভেবেই উড়ে দিয়েছিলাম। সেই রাতটার কথা আমি আজও ভুলবো না। বাহিরে তখন ঝুম বৃষ্টি। রাত সম্ভবত 3:15 আমি আমার ঘরে ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু ওই রেজাল্টের টেনশনে আমার যেন ঘুমিয়ে আসে না। হঠাৎ শুনলাম আমাদের মেইন গেটের দরজায় কেউ টোকা দিচ্ছে, খুব হালকা শব্দে, খসখস করে। আমি ভাবলাম হয়তো ওই বিড়ালটা কোনোভাবে সিঁড়ি বেয়ে নিচতলায় উঠে এসেছে এবং দরজায় আঁচড় দিচ্ছে। আমি বেশি একটা পাত্তা দিলাম না, কিন্তু ভাই, মিনিট খানেক পরে ওই হালকা শব্দটা হঠাৎ থেমে গেল। ঠিক পরের মুহূর্তেই শুরু হলো আসল ভয়াবহতা। ধরাম ধরাম করে দরজায় ধাক্কা। বিশ্বাস করুন রিন ভাই, মনে হচ্ছিল কেউ একটা লোহার হাতুড়ি দিয়ে বা তার পুরো শরীর দিয়ে সজোরে আমার দরজায় ধাক্কা মারছে। প্রতিটা বাড়িতে আমার বুকটা যেন কেঁপে উঠছিল।
শব্দটা এত হিংস্র আর ভারী ছিল যে আমার মনে হচ্ছিল কাঠের দরজাটা বুঝি এই ভেঙে চুরমার হয়ে যাবে। আমি বিছানা থেকে এক লাফে নেমে আমার রুমের দরজার সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে পড়লাম। আমার গলাতে কোনো স্বর বেরোচ্ছিল না। আমি আম্মু আব্বু বলে ডাকার চেষ্টা করলাম, কিন্তু আমার মুখ দিয়ে গোমানের মতো আওয়াজ বেরোত। আবারও ধরাম ধরাম শব্দ। চেয়ে হতে পারি রাত 3টায়, দারোয়ান তো নিচে, আর কোনো মানুষ এভাবে তো দরজা ধাক্কায় না। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম দরজার ওপাশে যে বা কি চাই আছে সে ভেতরে আসার জন্য উন্মাদ হয়ে গেছে। আমি ভয়ে কাঁপতে কাঁপতে কোনো রকমের দোয়া ইউনুস পড়তে শুরু করলাম। প্রায় 10 মিনিট ধরে এই নাটকীয় তাণ্ডব চলল। আমি শুধু জানি আমাকে বাঁচতে হবে। এই জিনিসটা আমার মাথার পেছনেই আছে। আমি স্পষ্ট ওর উন্মত্ততা অনুভব করছিলাম। তারপর ঠিক যেমন হঠাৎ শুরু হয়েছিল তেমনি হঠাৎ থেমে গেল। পুরো বাড়িতে পিনপতন নীরবতা, শুধু বাহিরে বৃষ্টির শব্দ। আমি আমার রুমের দরজায় পিঠ ঠেকিয়ে বসে রইলাম। আমার নড়ার শক্তি ছিল না। ভোর পর্যন্ত আমি ওখানেই বসে থাকবো ঠিক করলাম, কিন্তু আসল ভয় তখনও বাকি। বসার ঘরে আমাদের একটা বড় আয়না ছিল। আমার রুমের দরজা থেকে ওই আয়নাটা দেখা যায়। দরজা ধাক্কা ধাক্কি থামার মিনিট 5 পর আমি একটা অদ্ভুত বোটকা গন্ধ পেলাম। কিসের গন্ধ? মানে ঠিক পোড়া মাংস আর ভেজা সালফার মেশানো একটা গন্ধ। আমার দমটা বন্ধ হয়ে আসছিল। আমি চোখ তুলে তাকালাম আয়নার দিকে। আমার রুমের দরজা বন্ধ। আমি সেটাতে পিঠ ঠেকিয়ে বসে আছি, কিন্তু ভাই আমি আয়নার প্রতিফলনে স্পষ্ট দেখলাম আমার রুমের দরজাটা, যেটা বাস্তবে বন্ধ, সেটা আয়নার ভেতরে ধীরে ধীরে ক্যাচ ক্যাচ করে খুলে গেল। আর দরজার ঠিক বাহিরে একটা মিশমিশে কালো ছায়া দাঁড়িয়ে। সেটার কোনো আকার নেই, শুধু একটা মানুষের অবয়ব। আমি চোখ পিট পিট করলাম, ভাবলাম আমার হ্যালুসিনেশন, কিন্তু তারপরেও তাকালাম ছায়াটা সেখানেই আছে। ওটা নড়ছে না, শুধু দাঁড়িয়েই আছে। আমি দেখলাম ছায়াটার মাথা আমার দিকে ঘুরল। আমি সাথে সাথে চোখ বন্ধ করে ফেললাম। যখন আমার চোখ খুললাম আয়নার প্রতিবিম্ব স্বাভাবিক, আমার দরজাটাও বন্ধ, গন্ধটা চলে গেছে। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না। এক দৌড়ে আমার বিছানায় গিয়ে কম্বলের নিচে ঢুকে পড়লাম। আমি জানি না কখন আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম বা ঘুমিয়ে গিয়েছিলাম। আমার ঘুম ভাঙল আম্মুর ডাকে। ভোরের আজান হচ্ছিল। আম্মু আমার রুমের দরজা খুলে লাইট জ্বালায়। আমি কম্বলের নিচ থেকে উঁকি দিলাম। আম্মুকে দেখে আমার ধরে যেন প্রাণ ফিরে এলো। যাক, আলহামদুলিল্লাহ, জিনিসটা চলে গেছে। আমি উঠে বসার চেষ্টা করলাম। আম্মু আমার খাটের পাশে এসে দাঁড়ালেন, আমার দিকে তাকিয়ে হাসলেন। আর ঠিক তখনই আমি আমার জীবনের সব থেকে ভয়াবহ দৃশ্যটা দেখলাম। আম্মুর পেছনে আমার রুমের যে পর্দা ছিল, সেই পর্দার আড়াল থেকে কিছু একটা বেরিয়ে আসছিল। ওটা মানুষ না, ওটা প্রায় 7 ফুট লম্বা, মিশমিশে কালো, যেন পোড়া কয়লা দিয়ে গড়া। সেটার চোখ দুটো ছিল আগুনের গোলার মতো ডগডগে লাল, আর সেটার শরীরের বিভিন্ন জায়গায় ফাটল, যেখান দিয়ে ভেতরে লাল আগুন দেখা যাচ্ছে। আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম যে আমার মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। আমি শুধু ফিস ফিস করে উঠলাম, আম্মু, তোমার পেছনে ওটা কি? ওটা তো মানুষ না। আল্লাহ, ওটার চোখ তো জ্বলছে। সত্যটা ধীরে ধীরে এগিয়ে এলো। আম্মু তখনও আমার দিকে তাকিয়ে হাসছেন, যেন কিছুই বুঝতে পারছেন না। এই ভয়ঙ্কর ঘটনার এই জিনিসটার পোড়া মুখ তালো হাতটা বাড়ালো আম্মুর কাঁধের উপরে এবং কাঁধে হাতটা রাখলো। আম্মু বললেন, তোমার কি হয়েছে মা? হেমন করে কেন তাকিয়ে আছো? ভয় পেয়েছ কি? আমার মনে হলো আমার হৃৎপিণ্ডটা ফেটে যাবে। আমি আমার গলার সমস্ত শক্তি ফিরে বলে উঠলাম, আম্মু সরো, তোমার পেছনে ওটা কে? কিন্তু ভাই, অনেক দেরি হয়ে গিয়েছে। আমি চিৎকার করার সাথে সাথে সেই সত্তাটা এক ঝটকায় কালো ধোয়ার কুণ্ডলির মতো আম্মুর শরীরের ভেতরে ঢুকিয়ে মিলিয়ে গেল।
আম্মু এক মুহূর্তের জন্য কেঁপে উঠলেন। ওনার শরীর একটা খিচুনি হলো। ওনার মুখের ওই অস্বাভাবিক হাসিটা কেমন যেন লাগলো আমার কাছে। হঠাৎ একটা অচেনা ঠান্ডা মৃত দৃষ্টিতে উনি আমার দিকে তাকিয়ে ওনার গলার নিয়ে খুব নিচু স্বরে উনি আমার সাথে কথা বললেন। ঘর ঘর করে একটা শব্দ হলো। তারপর পরক্ষণেই উনি আবার স্বাভাবিক হয়ে গেলেন, যেন কিচ্ছু হয়নি। উনি আমার দিকে তাকিয়ে সামান্য ভ্রু কুচকে তাকালেন। ওনার কণ্ঠস্বর এক সেকেন্ডের জন্য কেমন যেন ভারী আর কর্কশ শোনালো। মা বললেন, কিসের জন্য চিৎকার করছিস? কিচ্ছু তো নেই, চল, আজান হচ্ছে, ওঠ। আমি বিছানায় বসে থর থর করে কাঁপছিলাম। আমি খাপা গলায় বললাম, আম্মু, তুমি কি ঠিক আছো? আম্মা আমার দিকে তাকিয়ে আবার হাসলেন এবং বললেন, আমার কি হবে, অজু করো, গিয়ে যাও। এই বলে উনি ঘর থেকে বেরিয়ে গেলেন। কিন্তু আমি স্পষ্ট দেখলাম ওটা আমার মা নেই, ওটা আমার মায়ের ভেতরে। সরি ভাই, আই নিড টু ড্রিঙ্ক সাম ওয়াটার। আমার গলাটা শুকিয়ে গেছে। হ্যাঁ, যা বলছিলাম, সেদিনের পর কেমন যেন সবকিছু অদ্ভুত হয়ে গেল। ওই দিন সকালে দারোয়ান চাচা জানালেন আমাদের ভবনের নিচে পার্কিংয়ে ওই বিড়ালটাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। কেউ ওটাকে নির্মমভাবেই মেরে ফেলেছে, যেন দোতলা বা তিনতলা থেকে আছাড় মেরে ফেলে দেওয়া হয়েছে। আমি বুঝলাম এই সত্যটা তার প্রথম মাধ্যমটাকে শেষ করেছে। এর ঠিক এক সপ্তাহ পরে আম্মু আমাদের সাথে স্বাভাবিক আচরণই করছিলেন, শুধু মাঝে মাঝে কেমন যেন আনমনা হয়ে যেতেন, আর ওনার তাকানোটা খুবই ঠান্ডা লাগত। এক সপ্তাহ পর সকালে নাস্তা বানাতে গিয়ে আম্মু রান্নাঘরে পড়ে গেলেন। হাসপাতালে নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করা হলো। ওনার ম্যাসিভ ব্রেইন স্ট্রোক হয়েছে। আমার আম্মু পঙ্গু হয়ে গেলেন। ওনার শরীরের বাম পাশটা একেবারেই অবশ হয়ে গেল। উনি কথা বলার শক্তিও হারিয়ে ফেললেন। আমি সব হারিয়ে পাগলের মতো হয়ে গিয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম এসব কিছুর জন্য আমিই দায়ী। আমার এই মানসিক চাপ, আমার এই রাতে বারান্দায় দাঁড়িয়ে থাকা, ওই বিড়ালকে খাওয়ানো। আমি এক পরিচিত মুরব্বীর কাছে গেলাম। উনি কামরাঙ্গীর চরের এক মাদ্রাসার হুজুর। উনি আল্লাহ মানুষ। আমি ওনাকে সব খুলে বললাম। উনি যা বললেন তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। হুজুর বললেন, মা, তুমি যা করেছ তা জেনে করেছ। তোমার এই ফাইনাল ইয়ারের যে মানসিক চাপ, ওটা ছিল প্রথম একটা দরজা। ওই অশুভ সত্তাগুলো, এই জিনেরা মানুষের সব থেকে দুর্বল মুহূর্তে আঘাত হানে। তোমার ওই তীব্র দুশ্চিন্তা আর একাকিত্ব ওদেরকে তোমার প্রতি আকৃষ্ট করেছে। তুমি যখন বারান্দায় দাঁড়িয়ে আল্লাহর কাছে না চেয়ে শুধু তোমার হতাশা প্রকাশ করতে, তখনই তোমাকে ওরা দেখেছে। আর এই বিড়ালটা, ওটা পুরো সাধারণ বিড়াল ছিল না। দ্যাট ওয়াজ এ ভেসেল, অর্থাৎ মাধ্যম। ওটা সরাসরি তোমার কাছে আসতে পারছিল না, তাই ওরা ওই প্রাণীটাকেই ব্যবহার করেছে। তুমি যখন ওটাকে খাওয়াচ্ছিলে, আদর করছিলে, তুমি অজান্তেই ওই অশুভ শক্তিটার কাছেই যাচ্ছিলে, ওকে দাওয়াত দিচ্ছিলে। যে রাতে দরজায় আঘাত হচ্ছিল, ওটা ছিল চূড়ান্ত পরীক্ষা। ওটা দেখতে চেয়েছিল তুমি আল্লাহকে ডাকো না ভয় পাও। তুমি যখন ভয়ে চিৎকার না করে আল্লাহর কালাম পড়তে শুরু করলে, ওটা তোমার ক্ষতি করতে পারেনি, কিন্তু দাওয়াতটা কিন্তু গ্রহণ করেছিল। ওটার জন্য একটা আশ্রয় দরকার। ওটা তোমার সব থেকে কাছের, আর সেই মুহূর্তে মানসিকভাবে সবচেয়ে ভালোবাসার মানুষটিকে বেছে নিয়েছে, যিনি তোমার মা। এটা কোনো সাধারণ জিন নয়, এটা রাকিব, যা পিছনে, যা একবার ধরলে হাড় ছাড়ে না। তোমার মায়ের মস্তিষ্কে যেই ক্ষতিটা হয়েছে, ওটা কোনো স্ট্রোক না, ওটাই সত্যটার আগুনে তোমার মায়ের মস্তিষ্ক পুড়ে যাওয়ার চিহ্ন। আমি হুজুরের কথা শুনে কান্নায় ভেঙে পড়লাম। উনি আমাকে কিছু আমল শিখিয়ে দিলেন, কিন্তু বললেন, দেখো মা, যা ক্ষতি হওয়া সেটা তো হয়েই গেছে। এখন শুধু তুমি তোমার মার জন্য দোয়া করতে পারো আর নিজের ঈমান শক্ত রাখতে পারো। আজ 3 বছর হয়ে গেছে রিন ভাই। আমার রেজাল্ট খুবই ভালো হয়েছিল। আমি এখন একটা চাকরি করি, কিন্তু আমার মায়ের জীবনটা শেষ। আমার মা এখনো বেঁচে আছেন, হুইল চেয়ারে। উনি কথা বলতে পারেন না, শুধু ফ্যাল করে তাকিয়ে থাকেন। মাঝে মাঝে গভীর রাতে আমি যখন মায়ের ঘরে যাই, দেখি মা আমার দিকে তাকিয়ে আছেন। অন্ধকারে ওনার চোখ দুটো জল জল করতে থাকে।
উনি আমার দিকে তাকিয়ে হাসেন। বিশ্বাস করেন ভাই, ওই হাসিটা আমার মায়ের না, ওটা এখন আমার মায়ের ভেতরেই আছে, হয়তো আমার জন্য অপেক্ষা করছে। এই বলে ফাতেমা শেষ করল। ট্রাস্ট মি রিন ভাই, ওর কথা শোনার পর আমি সে রাতে ঘুমাতে পারিনি। একটা নির্দোষ অভ্যাস আর মানসিক চাপ মানুষকে কি ভয়াবহ বিপদে ফেলতে পারে তা ফাতিমার ঘটনা না শুনলে বুঝতাম না। আমি সাজিদ ইব্রাহিম, আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সাজিদ ইব্রাহিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমি ঘটনা নিয়ে আপনাকে বরাবরের মতো একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে এই জিনিসটা আসলে কি ছিল, সেটা কি হুজুর জানতে পেরেছিলেন কিনা, বা হোয়াট ইজ এ রাকিব যে পিছু নেয় এবং পিছু ছাড়ে না? অবশ্যই তার একটা স্টোরি থাকবে বা একটা অরিজিন থাকবে। আর ওনার মায়ের ভেতরে, মানে ফাতেমার মায়ের ভেতরে যে আক্রমণটা হয়, সেই আক্রমণের পরে ওনারা কোনো স্টেপ কি নিয়েছিলেন যার মাধ্যমে আসলে এই প্রবলেমটা সলভ করা যায় কিনা? আই ডোন্ট নো। এই কারণে আপনার কাছে প্রশ্নটা করলাম, বিকজ আই থিঙ্ক যে লিসনারও এই প্রশ্নটা আপনার কাছে অবশ্যই করবেন যে ওনার যেহেতু প্রবলেম, সো ওনাদের পরিবার কি কারণে কোনো স্টেপ নিল না, বা যদি নিয়েও থাকে তাহলে সেটা কি স্টেপ ছিল। দ্যাটস ইট। তো আমাদের আজকের 109 নম্বর এপিসোডের ঘটনা আমরা এখানেই শেষ করলাম। এন্ড থ্যাংকস টু সাজিদ ইব্রাহিম ভাই, থ্যাংকস এগেন। এবং আপনাদের সকলকে আমি আবারও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শো ভয়.net-এর 109তম এপিসোডে। যদিও আমাদের আজকের কোনো ঘটনা থাকছে না, তবে আপনি যদি চান আপনার ঘটনা আমাদেরকে পাঠাবেন, দেন আওয়ার ইমেল অ্যাড্রেস ইজ voy.net@gmail.com, just spelling BHOYDOTNET@gmail.com। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/BHOYDOTNET। আমাদেরকে আপনি ঘটনা পাঠাবেন, সেই আশি আমরা থাকবো। এবং যদি চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল এন্ড হিট দ্য বেল আইকন নোটিফিকেশন বাটন, বিকজ আপনি যদি নোটিফিকেশন বাটন হিট না করেন দেন আপনি আমাদের চ্যানেলের কোনো আপডেট পাবেন না। সো প্লিজ হিট দ্য বেল আইকন এন্ড স্টে উইথ আস। আমাদের 109তম এপিসোড এখানেই শেষ করছি। আবার কথা হবে আগামী শুক্রবারে আমাদের 110তম এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্লিজ এভরিবডি স্টে সেফ, স্টে এট হোম এন্ড স্টে ব্লেসড। Olain signing off. Assalamu alaikum.